সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। 2007 সালে রাজনৈতিক দল গঠন নিয়ে মুখ খুললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন রাজনীতি তার বিষয় নয়, তিনি এর মধ্যে নেই, অথচ বিদেশি গণমাধ্যমে রাজনৈতিক নেতার মতো সাক্ষাৎকার দিচ্ছেন এই নোবেলজয়ী। দুদক আইনজীবী বলছেন সাজাপ্রাপ্ত ব্যক্তির গণমাধ্যমে বক্তব্য দেওয়া ধৃষ্টতার শামিল। এদিকে ইউনূসের মামলা নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ইউনূসের রাজনৈতিক অভিলাষ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এস.এম. কামাল হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন মোস্তফা ফিরোজ, সম্পাদক ভয়েস বাংলা। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দাতে নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। হাকডাক আর ক্রেতা আনাগোনায় পশুর হাটে বেচাকেনার আমেজ, চাহিদা বেশি মাঝারি ও ছোট গরুর। দর কষাকষিতে আটকে বড় পশু, উত্তরে 6 ঘন্টা, দক্ষিণে 24 ঘন্টায় বর্জ্য অপসারণ। শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। স্বেচ্ছায় লোহার খাঁচায় ঢুকে হয়রানির অভিযোগ। নোবেলজয়ীর বক্তব্য অসত্য বলছেন আইনমন্ত্রী। এমপি আনার হত্যা তদন্তে নতুন মোড়। টাকা লেনদেন সহ চাপ সৃষ্টির অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মেয়ে ডরিন। বান্দরবান ও ঢাকা ও নারায়ণগঞ্জে বেনজিরের সম্পত্তি জব্দের নির্দেশ। মিয়ানমারে সংঘাতের কারণে বৃহস্পতিবার থেকে কক্সবাজার থেকে সরাসরি পণ্য বোঝাই ট্রলার যাবে সেন্ট মার্টিন। শাহপরীর দ্বীপ হয়ে কোস্টগার্ডের নিরাপত্তায় যেতে পারবেন যাত্রীরা। এবং রাজধানীর পল্টনে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে 7 জন হাসপাতালে। কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 40 ভারতীয় সহ মৃত্যু 49, মোদির শোক। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম ইউনূসের রাজনৈতিক অভিলাষ। 2007 সালের 11 ফেব্রুয়ারিও নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পত্রিকায় খোলা চিঠি লিখে একটি রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া সম্পর্কে জনগণের মতামত জানতে চেয়েছিলেন। নাগরিক শক্তি হতে পারে তার রাজনৈতিক দল, তেমনটা জানিয়েছিলেন। পরবর্তীতে সেই প্রক্রিয়া আর এগোয়নি। তো সেই 2007-এর পর 2024 সাল অনেক দিন পেরিয়ে গেছে। গত সপ্তাহে রয়টার্সের কাছে একটি ইন্টারভিউ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তার রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপট সম্পর্কে কথা বলেছেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়েও তিনি কথা বলেছেন। এই প্রেক্ষাপটে আইনমন্ত্রী ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে কথা বলেছেন। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দিবু ভাই, আপনাকে আলোচনা শুরু করতে চাই। বলছি রাজনৈতিক অভিলাষ, কিন্তু ব্যাপারটি হচ্ছে 2007 সালের কথা এটি। তো এখন 2024 সাল, এর মধ্যে রাজনৈতিক দল তিনি গঠন করতে চেয়েছিলেন, সেই প্রক্রিয়া তো শেষ। রাজনৈতিক দল গঠন কিংবা অন্যান্য প্রক্রিয়া নেই, তার আর কোনো সম্প্রতি কোনো বক্তব্য নেই। কিন্তু এখন যখন তিনি রয়টার্স আবার এই ব্যাপারে কথা বললেন, তিনি বলছেন বাংলাদেশের রাজনৈতিক শক্তি শেষ হয়ে গেছে। তার রাজনৈতিক দল করার জন্য তিনি যেটি বলছেন যে 10 সপ্তাহ মতো সময় নিয়েছিলেন। এক সময় তিনি বুঝেছিলেন যে রাজনীতি তার জন্য নয়, এটি তার বক্তব্য। কিন্তু এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলছেন দেশে রাজনীতি নেই, আওয়ামী লীগ এক ধরনের রাজনীতি বিমুখ পরিবেশ তৈরি করেছে ইত্যাদি। আইনমন্ত্রী ওই একই রিপোর্টে আইনমন্ত্রীরও বক্তব্য আছে। সেখানে আইনমন্ত্রী বলছেন যে ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গে, এটি অপমানজনক, যে দেশের জনগণের জন্য অপমানজনক, আইনমন্ত্রীর ভাষায়। কিন্তু আমি বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য, মানে 7 সালের পর থেকে আর আজকে 24 সাল পর্যন্ত তিনি তো রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে কোনো কথা বলেননি। এখন যখন বলছেন, এটার মধ্যে অনেকেই বলছেন যে ডক্টর ইউনূস এখন যেহেতু তার বিরুদ্ধে বেশ কিছু মামলা বিচারাধীন, একটি মামলায় তিনি বিচারিক আদালত থেকে 6 মাসের জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন, এজন্য তিনি আসলে রাজনীতি করছেন। আবার ডক্টর ইউনূসের পক্ষের লোকজন বা ডক্টর ইউনূস তিনি বলছেন যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার মানে রাজনীতি কথাটা ঘুরে ফিরে আসছেই এতদিন পর। না, আসাটা স্বাভাবিক। উনি তো একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করছিলেন, ওটা যদি সাকসেসফুল হতো তাহলে আমরা হয়তো একটা ভিন্ন ভালো হতে পারতো। কারণ আমরা ওই সময় দেখছিলাম যে দুটি রাজনৈতিক দলের ধারাবাহিক যে ব্যর্থতা এবং তাদের মধ্যে রেষারেষির কারণে জনগণও যথেষ্ট পরিমাণ হতাশ ছিল। যার জন্য মইনু আহমেদ যখন নাকি তার নেতৃত্বে যখন নাকি ক্ষমতা দখল হয়, তখন বিদ্যমান যে আওয়ামী লীগ বিএনপির মতো বড় দুটি রাজনৈতিক দল কিন্তু ওই শাসন ব্যবস্থার বিরুদ্ধে বড় ধরনের কোনো আন্দোলন করেনি এবং জনগণেরও একটা প্রাথমিকভাবে সাপোর্ট ছিল। ওই সময় ডক্টর ইউনূস চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে ততদিনই আসলে রাজনীতিতে একটা পচন ধরেছে। আর তার মতন মানুষের, এটা সত্য তিনি বলছেন যে এটা তার জন্য মানায় না, এটা হয় না। উনি যদি আরও একটু কিছু রাজনৈতিক দল মানে লোকজন নিয়ে যদি শুরু করতেন তাহলে হয়তো ভালো হতো।
কিন্তু রাজনীতির দল না করলেও রাজনৈতিক তো তার চিন্তা চেতনা থেকে বিচ্যুত হননি। তিনি 2014 সালেও চেষ্টা করেছিলেন যে এবং বেশ অ্যাক্টিভ ছিল যাতে এই নির্বাচনটা সবার অংশগ্রহণে হয়, ভালো হয়, সেরকম ধরনের তিনি বোধহয় প্রতিনিয়ত তার ওখানে সাক্ষাৎকারও একটা অনুষ্ঠান হতো আমার যতদূর মনে পড়ে আর কি। মানে 2014 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন, তারপরে একেবারেই অ্যাক্টিভ না। আর এখন এই মামলার পরে উনি তো অনেকদিন থেকেই বলছেন যে এখানে দেবো ছোট্ট একটা কথা, 2014 সালের আপনি তার কিছু তৎপরতা দেখেছেন, তো সেটি কিন্তু 2014 সালে তিনি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য না, এটার ব্যাখ্যাটা হচ্ছে 2014 সালে তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রক্রিয়ার অংশ হওয়ার জন্য চেষ্টা করেছিলেন, নির্বাচনী প্রক্রিয়ার জন্য। রাইট, আমার যতটুকু মনে যাই হোক একটা নির্বাচনকে ঘিরেই একটা চেষ্টা ছিল, তারপরে সেই চেষ্টা থেকেও তিনি মানে অব্যাহতি নিয়েছেন। ফলে রাজনীতির বাইরে তো থাকা আসলে কারোরই সম্ভব না। আর উনি তো এই দেশেরই মানুষ, এই দেশের শাসন ব্যবস্থা, যেমন তিনি রয়টার্সকে বলেছেন যে দেশে এখন একচেটি একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, রাজনীতি বলতে কিছু নেই, সবই হচ্ছে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তো এই বাস্তবতার পক্ষে তো একটা বড় একটা রাজনৈতিক দল, বড় শক্তি অনেকেই বলেন, তো উনি বলবেন না কেন? উনিও তো একটা নাগরিক। মানে আমরা যারা ধরেন কোন রাজনীতির সাথে যুক্ত না, আমাদেরকে যখন কি বিশ্লেষণ করা হয়, তখন আমরা যখন দেখি যে লাস্ট নির্বাচনকে ঘিরে যখন একটা দল 3টা প্রতীক নিয়ে নির্বাচন করে, বড় রাজনৈতিক দল যখন অংশগ্রহণ করে না, তখন সেটার কি মানে এরকম চিত্রটা যদি আমরা পাকিস্তানে বা ভারতে সদ্য সমাপ্ত ভারতের নির্বাচনও যদি দেখতাম যে বিজেপি 3টা প্রতীক নিয়ে তারাই নির্বাচন করছে, সেখানে কংগ্রেস নাই, অন্য দল নাই, তখন তো আমরা ওইটা বলতাম যে না, এই নির্বাচন ভালো না, এটা হওয়া উচিত না। তো এবং কিন্তু সেটা যদি হয়ে যায় এবং তার ফলে যদি দেখতাম যে যদি নরেন্দ্র মোদী 400 কেন 500-র উপরে যদি আসন পাইতো, তাহলে তো বলতাম যে ওইটা কর্তৃত্ববাদী একটা দেশ। তো স্বাভাবিকভাবে যেই বিশ্লেষণটা আমরা অন্যের ক্ষেত্রে করতে পারি, সেই বিশ্লেষণটা আমরা নিজের ক্ষেত্রে কেন করব না? আমি যদি একদম নির্মোহভাবে যদি বিশ্লেষণ করি, যখন দেখি যে আওয়ামী লীগের মতন রাজনৈতিক দল নির্বাচনে নেই, বিএনপি নিজেরা বিএনপি জামাত মিলে নির্বাচন করছে, তাহলে সেটাকে তো আমরা কোনোভাবেই ভালো নির্বাচন বলবো না। তেমনি আওয়ামী লীগও যদি নিজেরা নির্বাচন করে আর বড় রাজনৈতিক দলগুলো যদি বাইরে থাকে, তাহলে সেটাকে আমরা তো বলবো যে তাহলে দেশটা একটা কর্তৃত্ববাদী দেশের দিকে রূপান্তরিত হচ্ছে। সেই কথাটাই তিনি বলেছেন। হ্যাঁ, এখন আপনি যেটা বলছেন খুব কারেক্টলি, সেটা হলো যে তিনি যখন কি মামলায় একটা ভিকটিম বা বিরক্ত, তার সাথে তিনি এটাকে যুক্ত করলেন কেন? তো দুই জিনিস। এটা হলো রয়টার্সের কাছে তিনি তার ওই বিক্ষোভটা তিনি যখন কি তাকে প্রশ্ন করেছে, তার উত্তরটা দিয়েছে। আর আজকে যখন কি আদালতে তাকে বলেছে, তিনি বলেছেন যে আমার উপর দেবদেবী সন্তুষ্ট না এবং লোহার খাঁচার মধ্যে যে আমাকে রাখা হচ্ছে বিচার ছাড়াই, এটা কেন? উন্নত দেশগুলোতে তো এরকম বিচার ব্যবস্থা নেই যে আগেই খাঁচার মধ্যে ঢুকানো। আমরা যদি ট্রাম্পেরও তো দোষী সাব্যস্ত, কিন্তু এখানে দিবু ভাই আবার আমাদের গণমাধ্যম কর্মীরা যারা বিচার আজকে শুনানির সময় এজলাসে উপস্থিত ছিলেন, তারা যদি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচারক বলেছিলেন তিনি যেন সামনে থাকেন, অর্থাৎ বিচারকের সামনে এজলাসে চেয়ারে থাকেন। এর আগে পর্যন্ত এই মামলাটি শুনে তিনি ছিলেন। আচ্ছা, ডক্টর ইউনূস নিজেই ঢুকেছেন, অর্থাৎ 314 জন অভিযুক্ত এই মামলাতে, বাকি 13 জনকে ভিতরে যেতে বলা হয়েছে। ডক্টর ইউনূসকে তিনি যখন যেতে উদ্যত হয়েছেন, তাকে বলা হয়েছে যে আপনি এখানেই বসুন, কিন্তু তিনি গিয়েছেন। বের হয়ে আবার তিনি গণমাধ্যমে বলেছেন যে আমাকে লোহার কাছায় ঢোকানো হয়েছে। আচ্ছা, এটা আমি ঠিক যাই না। তিনি হয়তো এটা তার সহকর্মীদের সাথে একত্রতা প্রকাশ করে করেছেন, হয়তো তিনি আবার বাইরে থাকবেন, এটা আবার অন্যরা থাকবেন, এই জিনিসটা হয়তো উনি চাননি। কিন্তু যাই হোক, যদি লোহার খাঁচার এই ব্যাপারটা যদি থেকে থাকে, আর আমাদের বিচার ব্যবস্থা তো আমরা অনেক ক্ষেত্রে আমরা যেই সিস্টেমটা অনুসরণ করি পশ্চিমা উন্নত দেশগুলোর, তো সেখানে যদি না থেকে থাকে, আমাদের এখানে এটা যখন আইডেন্টিফাই হয়েছে, তখন এটা আমার ধারণা যে এটা হয় প্রত্যাহার করা উচিত। আর যদি রাখা এই সিস্টেমটাই থাকা উচিত, তাহলে তার পক্ষে একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত। জি, দিব আপনাকে অনেক ধন্যবাদ। কামাল ভাই, আপনার বক্তব্য শুনতে চাই, যেহেতু রাজনৈতিক প্রসঙ্গ আছে এবং আলোচনাটা মূলত হচ্ছে রয়টার্সে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন, সেটি যেহেতু 1 সপ্তাহ আগে দিয়েছেন, প্রকাশ হয়েছে ঢাকার গণমাধ্যমগুলোতে রয়টার্সকে উদ্ধৃত করে গতকাল রাত থেকে। তো সেখানে ডক্টর ইউনূস বলছেন যে রাজনীতি নেই দেশে, এবং তিনি বলছেন যে উপযুক্ত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং দামি প্রার্থী সব প্রার্থী দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করছে। এখানে বাংলাদেশের কোনো রাজনৈতিক অবস্থা নেই, এখানে একটি দল সক্রিয় এবং তারাই সব কিছু দখল করেছে, তারা সব কিছু করছে, তাদের পথেই নির্বাচন করছে। সব কিছু মিলে ডক্টর ইউনূস মনে করেন আমাদের রাজনৈতিক অবস্থা সুষ্ঠু ধারায় ফেরানো প্রায় অসম্ভব। আইনমন্ত্রী ডক্টর ইউনূসের বক্তব্যকে দেশের জনগণের জন্য অপমানজনক বলছেন। আপনাকে ধন্যবাদ, জি, বিজ্ঞ আলোচককে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদের ধন্যবাদ।
আমি মনে করি যারা ডক্টর ইউনূসের পক্ষে কথা বলে তাদের ভিতর বিন্দু মাত্র মানবতা নাই। তারা বলতে পারে না যে দেখেন কোন একটা ব্যাংক একজন কৃষককে গ্রেফতার করছে, সারা বাংলাদেশে হইচই পড়ে গেল। আর 98 সালে সংবাদপত্রের হেডলাইন হয়েছিল যে গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারে আত্মহত্যা করলেন একজন কৃষক। এবং বন্যায় কৃষকের যখন ক্ষতিগ্রস্ত হয়েছে, ঋণ দিতে পারেন নেই, 13,000 সার্টিফিকেট মামলা করেছিলেন। 10 টাকা করে কিস্তি শোধ করতে হবে। 200 টাকার জন্য রুস্তম আলী মণ্ডল আত্মহত্যা করেছিল, তাদের বিরুদ্ধে মামলা করেছিল। আর ডক্টর ইউনূস কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে গ্রামীণ ব্যাংকের এবং গ্রামীণ ফোনের শ্রমিকদের বেতন না দেওয়ার কারণে। সে কি আইনের ঊর্ধ্বে? ডক্টর ইউনূস বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, জীবনে সাভার স্মৃতিসৌধে যায়নি। ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। ডক্টর ইউনূস গণতন্ত্রে বিশ্বাস করে না। ডক্টর ইউনূসকে আমি বলবো একজন শ্রেষ্ঠ অভিনেতা, খলনায়ক। এবং আপনি দেখেন, আমার বন্ধু দীপু সাহেব বললেন যে 2 দলের ব্যর্থতা। আমি না, 2 দলের ব্যর্থতা না। 96 থেকে 2001 বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর একমাত্র শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন গণতন্ত্রের মানস কন্যা, আজকে যিনি বাঙালির শক্তি, সাহস, প্রেরণা, অনুভূতি, শেখ হাসিনা। আমি কোনো মিথ্যে তথ্য দিচ্ছি না। আর 2001 থেকে 2006 বিএনপি যা করেছে, 2008-এ আওয়ামী লীগ ক্ষমতা আসার পর কি তাই করছে। 2001-এ ক্ষমতা আসার পর বিএনপি যে তাণ্ডব করেছে, 1 অক্টোবর থেকে 10 অক্টোবর, আর 12 অক্টোবর ক্ষমতায় নেওয়ার পর 1 বছরের মাথায় গিয়ে দেশে আইন শৃঙ্খলা অবনতির কারণে আপনি ক্লিনার অপারেশন করলেন, 58 জন মানুষকে বিনা বিচার হত্যা করলেন। বলুন তো আমার ভাই দীপ সাহেব যদি বলতে পারেন যে আওয়ামী লীগের আমলে বিরোধী দলের কোনো সংসদকে তার বাসার সামনে গুলি করে হত্যা করা হয়েছে, আমি জাতির কাছে ক্ষমা চাব। আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছেন, শাহ এম এস কিবরিয়াকে তার নির্বাচনী এলাকায় হত্যা করেছেন। এবং শুধু তাই নয়, আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য হাওয়া ভবনে বসে, যেটা হাওয়া ভবন ছিল দুর্নীতির পৃষ্ঠপোষক, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক, জঙ্গিদের পৃষ্ঠপোষক, সেই খুনিদের পৃষ্ঠপোষক, চাঁদাবাজদের পৃষ্ঠপোষক, সেই হাওয়া ভবনে বসে 21শে আগস্ট গ্রেনেড হামলার পরিচালনা করানো হলো জঙ্গিদের দিয়ে, এবং পরামর্শককে 75-এর খুনি আর 71-এর খুনি। এই ধরনের আজকের প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী যদি সেদিন একটা গ্রেনেড ট্রাকের উপর পড়তো, প্রধানমন্ত্রী যদি আজকে না থাকতো, মানে শেখ হাসিনা যদি মারা যেত, বাংলাদেশের গণতন্ত্র কোথায় থাকতো? বাংলাদেশের স্বাধীনতা কোথায় থাকতো? বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা কোথায় থাকতো? কোথায় থাকতো মানবতা? সেগুলো তো কামাল ভাই অবশ্যই ন্যাক্কার জন্য, কিন্তু এখন যেটি বলা হচ্ছে, আমি যেটা বলতেছি, উনি যেটা বলেন এমপি মারা যাননি, কিন্তু এমপি হওয়ার মতনই পরিবেশ নেই। না, আমি বলছি সেটা আমি উত্তর দিচ্ছি। 2 দলের ব্যর্থতার কথা বলছি। 2 দলের ব্যর্থ না তো, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। দিবু সাহেব বলুক 1,21,00,000 ভুয়া ভোটার করলাম। 96 সালে তো আওয়ামী লীগ করে নাই, 2001 সালে যখন ক্ষমতা হস্তান্তর করে আজিজ মার্কা নির্বাচন কমিশন করলেন। সংবিধান অনুযায়ী যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে, তেনাকে না করে করলেন ইয়াজউদ্দিন সাহেবকে, এবং যেন তেন প্রকার একটা নির্বাচন করার চেষ্টা করলে তাদের এই দুঃশাসন অপশাসনের কারণে 11 সরকার আসবে। আর যেটা বললেন, হ্যাঁ, নির্বাচন অনেক রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করেছে। দীপু সাহেব যে মেসেজ দিছে, মেসেজটা ঠিক না। আওয়ামী লীগ করে,
আওয়ামী লীগের অনেক নেতা পর্যায়েরও স্বতন্ত্র দাঁড়িয়েছেন জেলা পর্যায়ে, আমি এটা অস্বীকার করি না। কিন্তু নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে। বিএনপি হ্যাঁ শক্তিশালী দল, আমরা প্রতিযোগিতামূলক হয়েছে আপনাদের মধ্যে প্রতিযোগিতা, আমি আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের প্রতিযোগিতা, কথাটা হচ্ছে এটা। এখন জাতীয় পার্টি তো করছে, অন্যান্য দলও করছে, এত প্রতিযোগিতা আসতে পারেনি। আমি অস্বীকার করি না, হ্যাঁ বিএনপি থাকলে সেক্ষেত্রে প্রতিযোগিতা একটা তুমুল প্রতিযোগিতা হইতে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু বিএনপি যদি নির্বাচনে না আসে, আমি দীপু সাহেবকে বলতে চাই, বিএনপির বিরুদ্ধে আমরা যতবার আন্দোলন করছি, আলোচনায় বসতেছেন, আলোচনার নামে বনিতা করেছেন। প্রধানমন্ত্রী 2014 সালে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেছেন আলোচনার জন্য সকল দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করে, এবং মন্ত্রণালয় ছেড়ে দিয়েছেন। অতীতে কেউ বলেনি যে আমরা এই কয়টা মন্ত্র, প্রকাশ্যে জনসভায় ঘোষণা দিয়েছেন, আসেননি। এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন বিভিন্ন মিডিয়াতে আসলো যে আলোচনা হওয়া উচিত, আমাদের দলের সাধারণ সম্পাদক কিন্তু বললেন যে নিঃশর্তভাবে আসেন আলোচনা করে। তারা বললেন সরকারকে পদত্যাগ করে আলোচনায় আসতে হবে। তাহলে আমি মনে করি যে দীপু সাহেবও বুঝবে যে আওয়ামী লীগের এত দৈন্য দশাই নেই যে পদত্যাগ করে বিএনপির সাথে আলোচনায় বসতে হবে। যে আপনাকে অনেক দীপু ভাই, কালো আলোগুলো প্রসঙ্গ এনেছেন, আমি হয়তো আপনি এগুলো নিয়ে বলবেন বা বলবেন না, সেটি আপনার কাছে রাখছি। একটি প্রশ্ন আমি, সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে রাজনৈতিক বাস্তবতা নিয়ে ডক্টর ইউনূস বা অনেকেই তো বলছেন, রাজনৈতিক দলের বাইরেও অনেক মানুষই বলছেন তিনি নাগরিক, তিনিও তো বলবেন, অবশ্যই বলবেন, বলার রাইটস আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কখন বলছেন। ধরুন 11 সরকারের সময় যখন একটা রাজনৈতিক টালমাটাল অবস্থা, তখন তিনি রাজনৈতিক দল প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছেন। 2014 নির্বাচনের আগে দেশে যখন একটি জ্বালাও পোড়াও পেট্রোল বোমার আন্দোলন চলছে, তখন তিনি রাজনীতি নিয়ে কথা বলছেন। এখন আবার যখন তিনি বেশ কিছু মামলায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন, তখন তিনি রাজনীতি নিয়ে কথা বলছেন। তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ায় কিনা যে আসলে তিনি একটা সুযোগের সময় কথাগুলো বলেন, মানে রাজনৈতিক পরিবেশটা যথেষ্ট সুষম হওয়াটা তার উদ্দেশ্য নয়, ওনার উদ্দেশ্যটা যদি এরকম হয় যে সোজা বাংলায় আওয়ামী লীগ নেতারা যেটা বলছেন, ঘোলা পানিতে তিনি মাছ শিকারের চেষ্টা করেন, আপনি কি বলবেন এই জায়গাটাতে? আমি এক করতে চাই না, কিন্তু ঘটনাক্রমে হয়তো একটা মিলে যাচ্ছে। কেননা যেহেতু এই মামলার ব্যাপারে তিনি বরাবর ক্ষুব্ধ, যেখানে মানে নেগোসিয়েশন হয়ে গেল, নেগোসিয়েশন হওয়ার পরে যখন নাকি 25 কোটি টাকা দেওয়ার জন্য মানে অ্যাকাউন্ট খোলার ব্যাপার থাকলো, সেটা 8 তারিখে নাকি 9 তারিখে, এই একদিনের ব্যবধানে এটা মানি লন্ডারিং হয়ে গেল, আত্মসাৎ হয়ে গেল। এগুলি নিয়ে যখন কি একটা যেই বিচারটাকে আন্তর্জাতিকভাবে তার পক্ষের যারা শুভাকাঙ্ক্ষী বিশ্ব নেতারা বলছেন যে এটা বিচারিক হয়রানি, তিনি নিজেও মনে করেন, তো সেটা নিয়ে কোর্ট প্রাঙ্গণে কিন্তু রাজনীতির প্রসঙ্গটা আনেনি। কিন্তু রয়টার্সের সঙ্গে বক্তব্য, যেমন সাপোজ আমি যদি এখন ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকার নিতে চাই ইস্যু ওয়ান, বাংলাদেশের ডেমোক্রেসি, বাংলাদেশের ইলেকশন নিয়ে, তখন তো তিনি যদি একটা কথা বলেন, তার সাথে যদি কোর্টের তার বিচারের বিষয়টা যদি আবার গোলানো হয়, তাহলে আমার মনে হয় এটা ঠিক হবে না। কথা হলো যে হ্যাঁ, যেটা কামাল ভাই বলছেন, সেটা রাজনৈতিক অবস্থান থেকে তার এই বক্তব্য সঠিক কি বেঠিক এটা নিয়ে বলা যায়। যেমন আমি বলতে পারি যে যেহেতু বিএনপি আসে নাই, সুতরাং করার কি আছে, সুতরাং একটা দল 3টা প্রতীক নিয়ে, নৌকা, ট্রাক এবং ঈগল নিয়ে ইলেকশন করছে, এটা ছিল বাস্তবতা, বিএনপি আসলে ভালো হতো, এটা নিয়ে হইতে পারে। কিন্তু দৃশ্য তো আলটিমেটলি আমরা দিন শেষে কি দেখলাম, দিন শেষে তো যে নির্বাচনটা হলো, এটা তো আমাদের মানে গর্ব করার মতন কিছু থাকলো না, অহংকারের মতন কিছু থাকলো না। মানে আমি এই জন্য প্রথমে উদাহরণটা টানছিলাম যে এই ধরনের একটা যদি নির্বাচনটা অন্য দেশেও হইতো, তখন আমরা বলতাম যে না, এটা ঠিক হয়নি, সব দলের অংশগ্রহণটা উচিত ছিল। যেটা আমরা পাকিস্তানের ক্ষেত্রে বলি যে ইমরান খানের এতগুলো এমপি হলো সবচেয়ে বেশি, অথচ নির্বাচন কমিশন তাকে প্রতীক দিল না। প্রতীক দিলে সে দলগতভাবে আজকে নির্বাচন করতে পারতো। এই ক্রিটিসিজমের জায়গাটা থাকবে। তো বাংলাদেশেও যে নির্বাচনটা হয়ে গেল, এটা সবসময় এই ক্রিটিসিজমটা থাকবে। সূত্রপাতটা হলো আপনি যেটি বলছেন না, ধরুন ইমরান খানের দলের নিবন্ধন বাতিল করে, ইমরান খান নিজে অ্যারেস্ট, শীর্ষ নেতারা অ্যারেস্ট, প্রতীক নিয়ে করতে পারছেন না, নির্বাচনের মাঠ তারা ছাড়েননি। তো এখন এখানে আবার বিএনপি প্রসঙ্গে কথাটি বলা হয়, বিএনপি শুধুমাত্র মনে করছে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ, সে কারণে তারা আসলে মানে তারা মামলা, গ্রেফতার, প্রতীক না পাওয়া, এত পরিস্থিতি হয়নি। মানে বোঝাতে চায় অনেকেই যে ওরকম পরিস্থিতিতেও ইমরান খানের দল নির্বাচনী ব্যবস্থাকে বয়কট করেনি, যেটি বিএনপি করছে। লাভ কি হচ্ছে না, সেইটা একটা সমালোচনার জায়গা আছে। এখানে দেখেন, যদি তুলনামূলকভাবে বিবেচনা করেন, পাকিস্তানের, ভারতের প্রশাসন
ওরা তো নির্বাচন কমিশন কন্ডাক্ট করে তুলনামূলকভাবে কিন্তু অনেক শক্তিশালী। জি। একজন যেই আমলা সে কিন্তু পদত্যাগ করে নিজের থানায় যে বলছে যে আমাকে অ্যারেস্ট করা হোক, কারণ সে ফলাফল পাল্টে দিয়েছে, সে পরে আত্ম উপলব্ধি। তো এই চেতনাটা পর্যন্ত আছে, আমাদের এখানে কিন্তু সেটা নাই। ওদের বিচার বিভাগ কিন্তু ওদের পাকিস্তানের যে ইন্টেলিজেন্স হ্যাম্পার করছে বলে প্রেসিডেন্টের কাছে যে কিন্তু নালিশ করছে প্রধান বিচারপতি। ভারতেও অনেকগুলো দৃষ্টান্ত আছে যে রাহুল গান্ধীর এটা বাতিল করে দেওয়ার পরে আবার তাকে বহাল করছে, কেজরিওয়ালকে নির্বাচনে সুযোগ দেওয়ার জন্য কারাগার থেকে মুক্তি দিয়েছে। তো ফলে অনেকগুলো ধাপ দেখা যায় যে ওদের বিচার বিভাগ, নির্বাচন কমিশন আমাদের থেকে এগিয়ে আছে। তো এইসব মিলায় কিন্তু আমরা সেই তুলনায় কিন্তু আমরা আস্তে আস্তে আমরা অনেক সংকুচিত হয়ে গেছি, ফলে মেলানো যাবে না। আমাদের এই যে বাস্তবতা, এই বাস্তবতা কে কি বক্তব্য দিচ্ছে আমার মনে ওইটার মধ্যে আমরা থাকি, তাহলে ভালো হবে। কামাল ভাই এবার কি বলবেন? কি দিবু ভাই যে প্রসঙ্গগুলো বলছেন, যে ধরুন অনেক প্রতিবেশী দেশের সঙ্গে তুলনা করলে আমাদের প্রতিষ্ঠানগুলো অতটা শক্তিশালী আমি মনে করি, দেখেন দীপু সাহেব জানে, আগে নির্বাচন কমিশন হচ্ছে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের ইচ্ছা মতো হতো, কিন্তু 2009 সালে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনি দেখেছেন নির্বাচন কমিশন তিনি হয়তো পরামর্শ দিয়েছেন কিন্তু তিনি নিয়োগ দেননি। তিনি রাষ্ট্রপতিকে বলেছেন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করে, এবং প্রথম দুইটিতে বিএনপিও গিয়েছেন, সকল রাজনৈতিক দল গিয়েছেন এবং পেশাজীবীদের সাথেও মত বিনিময় করেছেন মহামান্য রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন হয়েছে। এই যে আউল সাহেবের যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনেও কিন্তু আপনার সকল রাজনৈতিক দল গেছে, শুধু বিএনপি জানে, কিন্তু বিএনপি গণনার বুদ্ধিজীবীরাও আলোচনা করে নির্বাচন কমিশন নিয়োগ দেয় এবং নির্বাচন কমিশন আইন দাবি করেছেন, সেটাও হয়েছে। আপনি তার মধ্যে দিয়ে আজকে একটি স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশন আছে, সংবিধানে যাদের ক্ষমতা দিয়েছে এবং আইনের মধ্যে দিয়ে তাদের ক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছে। আপনি নির্বাচনে এসে তারপরে বলতেন যে এই নির্বাচনে কারচুপি হয়েছে। আমি একটা হয়তো দীপু সাহেব বলবে বা সবাই বলে যে তত্ত্বাবধায়ক সরকার। আমি যদি বলি তত্ত্বাবধায়ক সরকারের সময় যারা ক্ষমতা গেছে, যারা হারছে, তারা বলছে কারচুপি হয়েছে। এবং আপনি লতিফুর রহমানের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার, সে তো আমি মনে করি সম্পূর্ণভাবে পক্ষপাতিত্ব। দীপু সাহেব হাত দিয়ে বলুক, আমি ধরেন না এটা ঠিক আছে, লতিফুর রহমানটাকে আপনারা বলছেন বা অন্যটাকে বিএনপি বলছে, কিন্তু এখন এখনকার মধ্যে এত সমালোচনা কি ছিল নির্বাচন নিয়ে? না, বাংলাদেশের প্রেক্ষাপটে কোন লোক নিরপেক্ষ নাই। আপনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে না। দেখেন আমি অনেকবার বলছি, আমি একটা সুযোগ দিয়েছিলাম 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছিলেন যে 5 জন স্বরাষ্ট্রমন্ত্রী 5টা মন্ত্রণালয় দেব, এবং বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি যদি সেদিন মতিউর রহমান নিজামীকে রক্ষা করা না করে যদি তিনি আলোচনায় আসতেন, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত, যে বাংলাদেশে হয়তো সকল রাজনৈতিক পার্লামেন্টে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের নেতৃত্বে একটি জাতীয় সরকার হলে হতে পারে। এটা আমার ব্যক্তিগত, আমার দলের কথা বলতেছি না, ব্যক্তিগত মূল্যায়ন। তাহলে হয়তো আজকে এই অবস্থা হইতো। আপনি অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে, যাদের সাথে জনগণের কাছে দায়বদ্ধতা নাই, ডক্টর ইউনূসদের জনগণের কাছে দায়বদ্ধতা নাই, যারা আমাদের তথাকথিত বুদ্ধিজীবী, এসি রুমে বসে ভালো ভালো কথা বলে, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই, তারা কোনো ভালো নির্বাচন দিতে পারে না। আমি মনে করি রাজনৈতিক নির্বাচন রাজনৈতিক দলের নেতৃত্ব হতে হবে। সেইখানে যদি সবাই আলোচনা করতে পারে, আলোচনার মাধ্যমে একটা জায়গা তৈরি হতে পারে। দিব ভাই 30 সেকেন্ড জাস্ট একটা দুইটা কথা বলতে যদি শেষ করব। না, আমি লাস্ট কথাটা বলি। কামাল ভাই যেটা বলছেন ঠিক আছে, কিন্তু কামাল ভাইয়ের দলই কিন্তু 2007-এ যে টেম্পার্ড তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল ওটার অধীনে কিন্তু রাজি হয়নি, এবং তারপরেই তো 111 আসলো। তাহলে যেটা আওয়ামী লীগ যেটা বিশ্বাস করেনি বা যেই নির্বাচনে পার্টিসিপেট করেনি, বিএনপি সেটা কেন করবে? না না না, যেটা হচ্ছে দলীয়, আমি তো বলছি দলীয়, এটা একটা নির্ধারিত। উনি বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য ছিল, তারপরে যারা ছিল পর্যায়ক্রমে তাদের করতে পারত, পর্যায়ক্রমে তাদের করতো। আপনি দেখেন নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন ছিল ভোটার বাতিল, পরে কিন্তু এক করে সরকার এসে ভোটার বাতিল করছে, 1,21,00,000 ভোটার বাতিল করেন নেই, নির্বাচন কমিশন বাতিল করেন নেই। অনির্বাচিত সরকার এবং তার কমিশনের অধীনে নির্বাচন। আমি মনে করি যে আজকে
সকল দল অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটি আরো ভালো নির্বাচন হতে পারে। কেউ যদি নির্বাচনে না যায় তাহলে দায়িত্ব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদক। আবার দেখা হবে রাত 10টায়, দেখা আমন্ত্রণ রইল। শুভরাত্রি।